অনেক অপেক্ষার পরে ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত হক সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় 1985 সালের নয়াদিল্লি থেকে। সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে আসে সাজিয়া বানু নামের এক মহিলা। সাংবাদিকের থ্রুতে জানা যায় যে সাজিয়া বানু ডিভোর্সের জন্য লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাও কিনা 10টি বছর ধরে। সাজিয়ার কাছ থেকে জানা যায় সে তার হাজবেন্ড আব্বাসকে খুব ভালোবাসতো, কিন্তু 10 বছর ধরে এই ভালোবাসার জন্য লড়ছে সেটা শুধুমাত্র নিজের হকটা পাওয়ার জন্য। তার পরপরই কাহিনীটা চলে আসে 1967 সালে। দেখা যায় উত্তরাখণ্ডের জেলা কোর্টে লড়ছিল আব্বাস, অন্যদিকে সাজিয়া বানু চুপি চুপি সেটাই দেখছিল। এক পর্যায়ে আব্বাসের চোখ গিয়ে পড়ে সাজিয়া বানুর ওপর। কোর্টের কার্যক্রম শেষ করে বের হয়ে আসে আব্বাস। তারপর সাজিয়া বানুকে গিয়ে বলে, তুমি কিন্তু মৌলবীর মেয়ে, তো এরকম করে দেখা করা আমাদের কিন্তু ঠিক নয়। তখন সাজিয়া হাসতে হাসতে বলে, বিয়ের আগে এই জন্য একটু চুপি চুপি দেখছি। তখন জানা যায় আগামীকালকে সাজিয়া এবং আব্বাসের বিয়ে। এরপরে খুবই ধুমধাম করে দুজনের বিয়েটাও সম্পন্ন হয়। বিয়ের পরে দুজনে খুব সুখে শান্তিতেই সংসার করছিল। আব্বাস সারাক্ষণ কেয়ার করতেই থাকে সাজিয়ার জন্য, আর সাজিয়াও অনেকবারই কল করে আব্বাসের খোঁজ খবর নিত। আব্বাস ওই ব্যাপারটা খুব পছন্দই করত। এর মধ্যেই বাচ্চা পেটে চলে আসে সাজিয়ার। এর মধ্যেই বাড়ির একপাশে ফুলের বাগান করতে গিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা বাঁধে সাজিয়া দেওয়ালটা একটু ভেঙে ফুলের চারা লাগাতে চাইছিল সেখানে, কিন্তু প্রতিবেশী সেখানে বাধা দেয়। তখন সাজিয়া তাকে পুলিশ ডেকে আনার হুমকি দেয়। প্রতিবেশী তখন সাজিয়াকে বলে, এটা তো তোমার জমি না, এটা হচ্ছে আব্বাসের জমি। সে এসে বললে, তাও একটা কথা ছিল, তোমার তো এখানে কোনো অধিকার নেই। পরদিন বিকেলবেলাতে আব্বাস আর সাজিয়ার সাথে দেখা হয়ে যায় সেই প্রতিবেশীর। তারপর ওনার সামনে সাজিয়াকে আব্বাস তার জমিটা লিখে দেয়, এখন থেকে ওইটুকু জায়গা তোমার, তুমি ভাঙবে না কি করবে সেটা তোমার ব্যাপার। যদি কেউ বাধা দেয় তাহলে আগে পুলিশ ডাকবে, বাকিটা আমি দেখব। হাজবেন্ডের কাছ থেকে এইসব কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় সাজিয়া বানু। ওদের বিয়ের 1.5 বছরের মাথায় ওদের কোল জুড়ে আসে একটা পুত্র সন্তান। এতে ওরা দুজনেই তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তার কয়েক বছর পরেই ওদের ঘর আলো করে আবারও আসে একটা কন্যা সন্তান। এরপরে হঠাৎ করে কেন জানি আব্বাসের ভালোবাসা সাজিয়ার জন্য কমে যেতে শুরু করে। সে আগের মতো সাজিয়ার কেয়ার করতো না। অফিস টাইমে সাজিয়া কল করলে আর ধরতো না আব্বাস। একদিন ওদের উঠানের মধ্যে সাজিয়ার বাচ্চাগুলো কুকুর নিয়ে খেলা করছিল। এগুলো দেখে অনেক কথা শোনায় প্রতিবেশী সাজিয়াকে, বলে আমাদের ধর্মে কুকুর নিয়ে খেলা করা একদম জায়েজ নেই। তখন সাজিয়া এই ব্যাপারটা নিয়ে কল দেয় আব্বাসকে। ওই সময়টা আব্বাস একটা মিটিং করছিল। সাজিয়া কল দিয়ে বলে, আমাদের প্রতিবেশীটা বিরক্ত করছে আবারও, এর কিছু একটা ব্যবস্থা করো। আব্বাস তখন বলে, তুমিই হ্যান্ডেল করো। কিন্তু তারপরও সাজিয়া যখন বারবারই ওকে কিছু একটা করতে বলছিল তখন রেগে যায় আব্বাস আর বলে, তুমি অফিস টাইমে এরকম আমাকে বারবার কল দিও না তো, তুমি যদি এমন করতে থাকো তাহলে কিন্তু বাসার টেলিফোনের লাইনটাই আমি কেটে দিব। এটা বলেই কলটা কেটে দেয় আব্বাস। এই ব্যাপারটাতে সাজিয়া অনেকটাই কষ্ট পায় আর রাগও করে। এই জন্য আব্বাস যখন বাসায় আসে তখন সাজিয়া ওর সাথে রাগ দেখাতে থাকে, কিন্তু উল্টো আব্বাস তার ব্যাগ প্যাক করতে শুরু করে। ওকে কাপড় গোছানো দেখে সাজিয়া বলে, তোমার উপরে আমি আর রাগ দেখাবো না, কাপড় গুছিয়ে আর তোমাকে কোথাও যেতে হবে না। আব্বাস বলে, তুমি কি পাগল নাকি, আমি তোমার ওপর রাগের জন্য আমি কাপড় গোছাচ্ছি না, আমাকে কয়েকদিনের জন্য পাকিস্তান যেতে হবে। সেখানকার সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে, এগুলো নিয়ে আমাকে ওখানে কয়েক সপ্তাহ থাকতে হবে। এর পরপরই পাকিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আব্বাস। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, কিন্তু একবারও কল করে না আব্বাস। সাজিয়া তখন তাদের কাজের মেয়েকে টেলিফোনটা চেক করতে বলে। কাজের মেয়ে জানায় টেলিফোন তো ঠিকই আছে। তাই পাকিস্তানে ওদের থাকা পরিচিত লোকজনের থেকেও খবর নেয় সাজিয়া, কিন্তু তারা আব্বাসের সেরকম কোনো খবর জানে না। এর মধ্যে একদিন ফোন করে আব্বাস ওকে, জানায় সম্পত্তির ব্যাপার স্যাপার নিয়ে আমি একটু ঝামেলায় আসছি, আমাকে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না, আমি এখানে ভালোই আছি। আব্বাস যখন পাকিস্তানে গিয়েছিল সেই সময়টাও প্রেগনেন্ট ছিল সাজিয়া। এই জন্য সাজিয়া খানিকটা একাকিত্ব অনুভব করছিল। 3 মাস পরে গাড়ির শব্দ পেয়ে মুখে হাসি ফোটে সাজিয়ার, কিন্তু এই হাসিটা ওর মুখে বেশিক্ষণ টেকে না, কারণ আব্বাস ফিরেছিল তার দ্বিতীয় বউ নিয়ে, অর্থাৎ সাজিয়ার সতীন নিয়ে। এই ব্যাপারটা একদমই স্তব্ধ করে দেয় সাজিয়াকে। সাজিয়া তখন তাই আব্বাসকে জিজ্ঞেস করে, তুমি দ্বিতীয় বিয়ে করেছো? উত্তর দেয় আব্বাসের মা, বলে সায়রার ফ্যামিলি আমাদের থেকে অনেক ধন সম্পদ পেত। আসলে আব্বাসের দ্বিতীয় বউয়ের নাম হচ্ছে সায়রা। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে আব্বাসকে বিয়ে করতে হয়েছে সায়রাকে। আব্বাসও প্রথমে একদমই বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু অন্য কোনো উপায় না থাকে তাকে বিয়েটা করতে হয়েছে। সাজিয়া আব্বাসকে তখন আবারও জিজ্ঞেস করে, তুমি দ্বিতীয় বিয়ে করেছো? এবারও উত্তরটা দেয় আব্বাসের মা, বলে সায়রার স্বামী মারা গিয়েছিল, বেচারি একদমই অসহায় হয়ে গিয়েছিল, এর জন্য আব্বাস তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। এই কথাটা শুনে অনেক রেগে যায় সাজিয়া, বলে আমাকে না জানিয়ে কেন তুমি দ্বিতীয় বিয়ে করলে?
ওর শাশুড়ি তখন বলে 1 ঘন্টা হয়ে গেছে তুমি এইগুলোই করছো। সায়রা গাড়ির মধ্যে বসে আছে, ওকে তো ভেতরে আনতে হবে। তার পরপরই ঘরে এনে তোলা হয় সাইরাকে। ওদের প্রতিবেশী আসে দেখতে। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয় সাজিয়া। এরপর আব্বাস ঘরে এসে সাজিয়াকে বলে, আজকে তুমি প্রতিবেশীদের সাথে এত ভালো ব্যবহার করলে এটাতে আমি অনেক খুশি। আসলে এরকম সিচুয়েশনে কোনো বই এটা করতে পারে না, আর আমিও বাধ্য হয়ে ওকে বিয়েটা করেছি। চিন্তা করো না, সায়রা তোমার কোনো কিছুই দখল করবে না। তাকে আউটার রুমে রাখবো আমি, তো এই জন্য তোমার কোনো সমস্যাই হবে না। আর তোমার এই প্রেগনেন্সির সময় সে তোমার টেক কেয়ারও করবে। আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি আমার কাছে সব সময় এগিয়ে। আব্বাসের মুখে এইসব কথা শুনে কিছুটা হলেও শান্তি পায় সাজিয়া। পরদিন সকালবেলাতে যখন সাজিয়া রান্না বান্না করছিল, তখন সেই রান্নাঘরে আসে সায়রা। তারপর ওকে সাহায্য করতে চায়, এটাতেও অনুমতি দিয়ে দেয় সাজিয়া। খাবার টেবিলে এসে খাবারটা সায়রা নিজেই সার্ভ করতে যায়, তখন ওর হাত থেকে নিয়ে সেটা দেয় সাজিয়া। তারপর ওদের টেবিলে সায়রাকেও বসতে বলে ওর শাশুড়ি। এটা আবার একদমই ভালোভাবে নেয় না সাজিয়া। সেদিন বিকেলবেলাতেই সাজিয়া কাপড় শুকাচ্ছিল ছাদে, তখনই সেখানে সায়রা চলে আসে আর বলে, আমার কিছু জিনিস লাগবে আপা। সাজিয়া জানায়, ঠিক আছে, আমি তোমাকে বাজারে নিয়ে যাব। এইটা দেখে ওদের কাজের মহিলাটা বলে, এত তাড়াতাড়ি ওদেরকে আপনি মাফ করে দিলেন আপা? সেদিন বিকেলবেলাতেই ওরা দুজনে চলে আসে বাজারে। সাজিয়া সায়রার জন্য কিছু জিনিসপত্র কিনতে থাকে, কিন্তু এগুলো একটাও পছন্দ করে না সে, কারণ এই জিনিসগুলোর কোনোটাই আব্বাস পছন্দ করে না। এটা খুব ভালোভাবেই জানে সায়রা। তখন বলে, এগুলো আপনি কি কিনে দিচ্ছেন? এগুলোর একটাও তো আব্বাস পছন্দ করে না। আর কি শুরু করেছেন আপনি? ভাবছেন আপনার প্রেগনেন্সি দেখাশোনা করার জন্য আব্বাস আমাকে কাজের লোক হিসেবে নিয়ে এসেছে? তাহলে আপনি ভুল ভাবছেন। আব্বাস আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আসলে আপনি তার প্রথম বউ হতে পারেন, কিন্তু ওর ভালোবাসার প্রথম মানুষ আমিই ছিলাম। আপনাকে বিয়ে করার আগে আব্বাস আমাকে ভালোবাসতো, কিন্তু আমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়াতে আব্বাস আপনাকে বিয়ে করে। আপনি প্রথম বউ হলেও আমি কিন্তু তার প্রথম চয়েস। এই জন্য আমার হাজবেন্ডের মৃত্যুর কথা শুনে সাথে সাথে ছুটে এসেছিল আব্বাস। মৃত্যুর দিনেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছিলাম। আসলে আব্বাসের কাছে আমি চ্যারিটি নই, আপনি হলো চ্যারিটি। এগুলো বলে আরো অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় সাইরা। সাজিয়ার মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে। এটা সে কি শুনলো? যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে কিনা করুণা করে রেখেছে আব্বাস। এসব কিছু শুনে সেদিন সন্ধ্যাবেলাতেই এক বুক কষ্ট নিয়ে সে চলে আসে আব্বাসের কাছে। জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকেই সায়রাকে চিনতেন? আব্বাস বলে, তো কি হয়েছে? সাজিয়া বলেও, আপনার তো সব পছন্দের জিনিস সম্পর্কেও জানে, এমনকি ভেতরে কি পড়া হয় সেটার ব্যাপারেও। এগুলো শুনে অনেকটাই রেগে যায় আব্বাস আর ওকে চুপ থাকতে বলে। সাজিয়া জানায়, আমি আপনার বেগম। আজ পর্যন্ত তো বিয়ের পরে কোনো দিনও আমাকে আপনি নাম ধরে ডাকেননি, আজকে কেন ডাকছেন? আব্বাস তখন বলে, তুমি এসব চিন্তা না করে গিয়ে ঘুমাও। কিন্তু ঘুম আসছিল না সাজিয়ার। সে যখন আউটার রুমে এসে কান পাতে তখন শুনতে পায় আব্বাস আর সায়রা হাসি ঠাট্টায় মেতে উঠেছে, যা খুব কষ্ট দেয় সাজিয়াকে। তারপর থেকেই ধীরে ধীরে বাড়িতে রাজ করতে শুরু করে সায়রা। এর মধ্যে সাজিয়ার আরও একটা ছেলে সন্তান জন্ম নেয়। সাজিয়া শুধু তখন 3 বাচ্চা পালতে থাকে। অন্যদিকে আব্বাস শুধু সায়রাকে নিয়ে মজমাস্তি করত, তাও আবার এগুলো করতো সাজিয়ার সামনেই। কিন্তু সাজিয়ার তো কিছু করার নেই, সে বুকে পাথর বেঁধে এটা মেনে নেয়। একসময় দেখা যায় সায়রাও প্রেগনেন্ট হয়। কেটে যায় অনেক দিন। আজকে আব্বাস আর সাজিয়া বানুর বিবাহ বার্ষিকী, তাই প্রত্যেকবারের ন্যায় মিষ্টি নিয়ে চলে আসে আব্বাসের অফিসে। এসে আব্বাসের সহকারীকে সেটা দিয়ে সবাইকে বিলে দিতে বলে। তারপর আব্বাসের রুমে এসে দেখতে পায় আব্বাস তখন মিটিং করছিল। আব্বাস হঠাৎ করে সাজিয়াকে আসতে দেখে বলে, এখানে কেন? সাজিয়া জানায়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আব্বাস এবার ওই মিটিং করতে আসা লোকদেরকে একটু বাইরে যেতে বলে। সাজিয়াকে বলে, বিবাহ বার্ষিকী হয়েছে তো কি হয়েছে? সাজিয়া জানায়, আপনি তো আমাকে একদমই সময় দেন না, সারাক্ষণ তো সায়রাকে ধরে নিয়েই পড়ে থাকেন, তাই আজকে যদি একটু সময় দিতেন। আর প্রত্যেকবারই তো আমরা আমাদের বিবাহ বার্ষিকীতে সিনেমা দেখতে যাই, তো চলেন না একটু আজকেও যাই। তখন আব্বাস বলে, কই তোমাকে আমি সময় দিই না, তুমি যখন চাও তুমি সেটাই তো পাও। আর এগুলো তুমি কি শুরু করেছো আমার অফিসে এসে? এত সময় করো কেন তুমি? যাও, তোমাকে আমি 1 ফুট সময়ও দিতে পারবো না। আরও অনেক কথা বলে আব্বাস, যা অন্যরাও শুনে ফেলে। এই ব্যাপারটাতে সাজিয়া অনেক কষ্ট পায়। বাড়ি এসে অনেক চিন্তা করতে থাকে। তারপর 3 বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আব্বাসও তার টেবিলে থাকা সাজিয়ার ছবির দিকে তাকিয়ে বুঝতে পারে আজকে হয়তোবা সাজিয়াকে আমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আর ও তো আমার বউ, তো ওরও তো কিছুটা অধিকার আছে। তারপর সে ফুল নিয়ে চলে আসে বাড়িতে, কিন্তু এসে যেটা শুনে সেটা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না আব্বাস। জানতে পারে সাজিয়া তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে তার বাপের বাড়ি। সাজিয়া বাড়ি এসে তার বাচ্চাদেরকে ওর বাবার মাদ্রাসায় ভর্তি করে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। হঠাৎ করে একদিন বাবা বলে আব্বাস কল দিয়েছিল, বাচ্চাদের খবর নিয়েছে, সাথে প্রত্যেক মাসে 400 করে টাকা বাচ্চাদের দেখাশোনা করার জন্য দিতে চেয়েছে। সাজিয়া তখন বলে, আমার খবর নিয়েছে? বাবা বলে যে না।
সাজিয়া অধীর আগ্রহে শুধু অপেক্ষা করছিল আব্বাসের কলের। তবে আব্বাসও ইগো নিয়ে বসে থাকে। একদিনও শাশুড়ি কল দেয় সাজিয়াকে, জানায় অনেক দিন হয়েছে, এবার বাড়ি ফেরো। সাজিয়া জানায় আমি তো কিছুই করিনি, আব্বাস আমার কাছে মাফ চাইলে আমি চলে আসব। মাফের কথা শুনে অনেকটাই রেগে যাওয়ার শাশুড়ি। আব্বাসও কিছু বলছিল না, শুধু এগুলো শুনে যাচ্ছিল। সাজিয়া তখন মনে মনে ভাবতে থাকে আব্বাস যদি একবার সরি বলতো তাহলে কোনো কিছু না ভেবে আমি চলে যেতাম ওর সাথে। এভাবেই কেটে যায় কয়েক মাস। প্রথম 400 করে টাকা দিত বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য, কিন্তু এখন আর সেই টাকাটাও দিচ্ছে না আব্বাস। তাই নিরুপায় হয়ে একদিন বাবাকে সাথে নিয়ে সাজিয়া চলে আসে আব্বাসের বাড়িতে। এসে দেখে সায়রার বাচ্চাটাও বড়ই হয়ে গেছে। আব্বাস অনেকদিন পরে তার ছেলেদেরকে দেখে আদরই করে। সাজিয়া তখন আব্বাসকে আলাদাভাবে কথা বলার জন্য ডাক দেয়। আব্বাস আসে। তখন সাজিয়া জিজ্ঞেস করে কেমন আছেন। আব্বাস উল্টোকে প্রশ্ন করে এখানে কেন আসা হয়েছে। সাজিয়া জানে আপনি দেখি আর বাচ্চাদের খোঁজ খবর নেন না, টাকাও দেন না। এইটা শুনে আব্বাস বলে ও আচ্ছা, তাহলে টাকার জন্য এখানে আসা। সাজিয়া জানায় বাচ্চা তো আর আমার একার নয় যে একা সবকিছু সামলাবো। আব্বাস বলে কেন, আমি তো তোমাকে এখান থেকে চলে যেতে বলিনি, তুমি নিজে থেকে গিয়েছো। সমস্যা আমার দ্বিতীয় বিয়েটা করাতে না, তুমি সায়রাকে দেখে জেলাস ফিল করো। তখন সাজিয়া বলে আপনি তো আর আমাকে বলে বিয়ে করেননি। আব্বাস তখন অনেক জোরে জোরে কথা বলছিল, বলে আমি দ্বিতীয় বিয়ে করে সোয়াবের কাজ করেছি। সোয়াবের কথা আসলে সাজিয়া বলে হজ, জাকাত এবং নামাজ পড়ে সোয়াব কামাই করতে হয়, আপনি তো সেগুলোর কিছুই করেন না, আর আপনি দ্বিতীয় বিয়ে করে সোয়াব কামাই করছেন। আব্বাস তখন রেগে গিয়ে বলে তুমি আসলে ধর্মের প্রতি বিশ্বাসী করো না, আমাদের ধর্মে তো দ্বিতীয় বিয়ে করা যায়। সাজিয়া তখন বলে আমাকে ইসলামের কথা শোনাতে আসবেন না, জীবনে তো কখনো কোরআন পড়েননি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজও আপনাকে ঠেলে ঠুলে দিতে হয় আমাকেই। এইবার আব্বাস কথা অন্যদিকে নিয়ে যায়, জানায় তুমি আসলে আমার দ্বিতীয় বিয়ের সায়রাকে মেনেই নিতে পারোনি, তাই তার উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে গিয়েছো। সাজিয়া জানায় হ্যাঁ, সায়রার ওপর আমার রাগ আসছে, সে আমার চাইতে বেশি শিক্ষিত এবং বেশি সুন্দরীয়, আমার চাইতে অনেক বেশি ভালোবাসেন আপনি তাকে। আমি তো সবকিছুই স্বীকার করলাম, এবার দেখি আপনি করেন। তখন সাজিয়া আব্বাসকে জিজ্ঞেস করে আছে একটা সত্য কথা বলবেন, আমার সাথে দেখা হওয়ার আগে থেকেই কি আপনি সায়রাকে চিনতেন? সায়রার হাজবেন্ড মারা যাওয়ার সাথে সাথেই সেটা শুনে আপনি সেখানে গিয়েছিলেন? আব্বাস তখন অনেক রেগে গিয়ে বলে তুমি আসলে বিয়েকে একটা খেলা মনে করছো, এর জন্যই তুমি ঠুকে কথাতে এখান থেকে চলে গিয়েছো। সাজিয়া বলে খেল হিসেবে কি আমি দেখছি? খেল হিসেবে তো দেখছেন আপনি। বিয়ের পর একটা মেয়ে কি কি চায় এগুলো আপনি জানেন না, আর সেই অধিকার চাইতে গিয়েই আমি হই অসম্মানিত। আব্বাস বলে তবে কেন এসেছো তুমি এখানে অসম্মানিত হওয়ার জন্য? সাজিয়া বলে শুধুমাত্র বাচ্চাদের জন্য। আপনি বাচ্চাদের ভরণ পোষণের জন্য প্রত্যেক মাসে 400 করে টাকা দিতে চেয়েছিলেন। তখন আব্বাস বলে আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেক মাসে সেটা পাঠিয়ে দিব। সাজিয়ারা বাড়িতে আসার পরেও আব্বাস আর ওদেরকে টাকাটা দেয় না, এর জন্য ওরা বাপ মেয়ে চলে আসে কাজীর কাছে। কিন্তু কাজী ওদের পক্ষ কি নেবে, আবার উল্টো পক্ষ নেয় আব্বাসেরই। তখন বাবা সাজিয়াকে বলে তুই যাই করিস মা, আমি তোর সাথেই আছি। এরপর কেটে যায় অনেক দিন। সাল 1975। 8 বছরের বিয়ের সম্পর্ক সঠিক হকটা পাওয়ার জন্য সাজিয়া একটা লয়ারের কাছে আসে আর আব্বাসের কাছে কেস করতে চায়। কিন্তু লয়ারটা আব্বাসের নাম শুনে অবাক হয়, কারণ এখানকার মধ্যে সবচাইতে বড় উকিল হচ্ছে আব্বাসই। এই ব্যাপারটা আবার আব্বাসের এক চেলা শুনে ফেলে এবং সাথে সাথে এসে ওকে বলে দেয়। তারপর সাজিয়ার কেসটা চলে আসে সেশনাল কোর্টে। জাজ তখন ওর থেকে জানতে চায় আপনার লয়ারকে। সাজিয়া জানে আমার কোনো লয়ার নেই, আমি নিজেই আমার কেসের কথা বলবো। কেসটা হচ্ছে আমার স্বামী আমার 3 ছেলে মেয়ের দেখাশোনা করে না, এই ব্যাপারটা নিয়েই আমি এখানে কেস করতে এসেছি। জজ এটা শুনে বলে আপনারা তো মুসলমান, এই ব্যাপারগুলো আপনাদের শরিয়াতের মধ্যে পড়ে, এগুলো কোর্টে ডিসকাস করা যায় না, এগুলোর জন্য আপনাদেরকে যেতে হবে কাজীর কাছে। সাজিয়া বলে গিয়েছিলাম সেখানে, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হয়নি, এর জন্য আমরা কোর্টে এসেছি। তারপরেও জাজ কোনোভাবে ওর কথা শুনতে চায় না, বলে আপনি একটা লয়ার নিয়ে আসেন, তারপরেই আপনার কথা শুনবো। সাজিয়া বলে আমি যদি কাউকে খুন করি তাহলে কেস তো ঠিকই নেবেন, তাহলে এটা কেন নেবেন না? ঠিক ওই সময় বেলাজিন এবং ফারাজ করিম সাহেব 125 ধারায় সাজিয়ার হয়ে কেসটা লড়তে চায়। সাজিয়া এতে মত দেয়। এই সবকিছুই আবার আব্বাসের সহকারী শুনে এগুলো এসে জানায় আব্বাসকে। আব্বাস বাড়িতে এসে সবকিছু খুলে বলে সায়রাকে। এগুলো শুনে অনেকটাই ভয় পেয়ে যায় সায়রা, আর বলে 400 টাকারই তো ব্যাপার, মিটমাট করে নিলেই তো হতো। পরের দিন আব্বাসের মাকে দিয়ে সাজিয়াকে তাদের বাড়িতে ডাকায়। সাজিয়া আসলে প্রথমে ওর থেকে ওর ছেলে মেয়েদের খবর জানতে চায়, তারপর বলে তোমার কোর্টে কেস করাটা উচিত হয়নি। সাজিয়া জানে আমি আসলে কেসটা করতে চাচ্ছিলাম না, যদি এভাবে মিটমাট হয়ে যায় তাহলে ভালো। আব্বাস এবার তার ক্ষোভ ঝাড়ে, বলে আমি আসলে সায়রাকেই ভালোবাসি, তোমাকে নয়। তোমার সাথে দেখা হওয়ার অনেক আগে থেকে আমি সায়রাকেই ভালোবাসতাম, ওর জন্য আমার অপেক্ষা করা দরকার ছিল। আমি ভুল করেছি, যে ভুলটায় তোমাকে বিয়ে করে এখন আমি পস্তাচ্ছি, কিন্তু যা হয়েছে আর নয়। এটা বলেই কাবিনের টাকাটা ওকে দিয়ে 3 তালাক দেয়।
সাজিয়া একদম বুঝে উঠতেই পারে না যে আচমকা ওর সাথে কি ঘটে গেল। শুধুমাত্র সাজিয়াই নয়, আব্বাসের মা বোনও অবাক হয়ে যায়। তাই আব্বাসকে বলে, এত বড় ডিসিশন নেওয়ার আগে তো একটু চিন্তা করার দরকার ছিল না। আব্বাস জানায় ও কেস করেছে, সেকশন 125 ধারায় ঘরের বউ কেস করতে পারে, তাই তালাক দিয়ে সুযোগ থেকে বঞ্চিত করলাম। এখন তো সাজিয়া আমার বউই না, তাহলে অটোমেটিকলি এই কেসটা খারিজ হয়ে যাবে। সাজিয়ার সাথে এই ব্যাপারটা ঘটে যাওয়াতে সে একদমই ভেঙে পড়ে, কান্নারত অবস্থায় যেতে থাকে বাড়ির দিকে। সাজিয়া বানু বাড়িতে ফিরতে ফিরতে দেখতে পায় ওর যা জিনিসপত্র ছিল আব্বাসের বাড়িতে সেগুলো সবকিছুই পাঠিয়ে দিয়েছে কাজের মেয়ের থ্রোতে। এটাতে আরও থতবত খেয়ে যায় ওরা। তারপর থেকে সেলাই মেশিন চালিয়ে সাজিয়া নিজের গুজারা করতে শুরু করে। এর মধ্যেই ওদের বাড়িতে চলে আসে লয়ার বেলাজেন এবং ফারাজ করিম। ওরা এসেই সাজিয়াকে সান্ত্বনা দিতে থাকে। সাজিয়া বলে, আমাকে যে তালাকটা দেওয়া হয়েছে এটা বেদাত তালাক, যেটা কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। বেলা জিজ্ঞেস করে, তাহলে কি বলতে চাচ্ছ তুমি? শরীয়ত মোতাবেক তোমাদের এই তালাকটা হয়নি? তাহলে সেকশন 125 তো এখনো আব্বাসের উপরে আমরা করতে পারবো। তাই কোর্টে সাজিয়ার হয়ে আবারও কেসটা উঠায় বেলা। জানায় আব্বাস তার স্ত্রী এবং সন্তানদের দেখাশোনা করে না। ওর সাথে কথা ছিল প্রত্যেক মাসে সে 400 করে টাকা দিবে, সেইটাও সে দেয় না। তাই সে যেন 400 টাকা মান্থলি ওকে দেয়, এটার আহ্বান জানাচ্ছি। আব্বাস বলে, ও তো আমার বউই নেই, 3 মাস আগে ওকে আমি তালাক দিয়ে দিয়েছি। বেলা তখন জানায় ওটা হচ্ছে শরিয়াত মোতাবেক বেদাত তালাক, ওই তালাকটা হয়নি। আব্বাস জানায়, না, ওনার কথা মিথ্যে, আমি শরিয়া মোতাবেকই তালাকটা দিয়েছি। পেছন থেকে সাজিয়া বলে ওঠে, এক নিঃশ্বাসে 3 তালাক দেওয়া কোনোভাবেই জায়েজ নেই। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, কোরআনেও এটা আছে। কিন্তু আব্বাস তার আগের কথাতেই অটল থাকে। তবে সাজিয়া এবার বলে ওঠে, শরিয়া জানতে হলে তো কোরআন পড়া জানতে হয়, কিন্তু আপনি তো সেটাও জানেন না, তো তালাক কিভাবে দিলেন আপনি? ওদের দুজনের মধ্যেই এক প্রকার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন জজ বলে, এই কেসটা এখানকার নয়, এটা হচ্ছে মুসলিম ল কেস, তাই মুসলিম কোর্টে যেতে হবে আপনাদেরকে। পরদিনই সাজিয়াকে নিয়ে ওর বাবা চলে আসে মুসলিম কোর্টে। সাজিয়া মুখ ঢেকেই সেখানে এসেছিল। সেখানে যারা ছিল প্রায় সবাই ছিল সাজিয়ার বিপক্ষে। সবাই মিলে শুধু সাজিয়াকে দোষারোপ করছিল। জানায় সে আমাদের শরীয়তকে অপমান করেছে। সে কোর্টে গিয়েছেই একটা পারিবারিক ব্যাপার নিয়ে, যেটা কিনা কাজীর কাছে সমাধান হওয়া সম্ভব, সেটা কোর্টে নিয়ে গিয়ে আমাদের ইসলামকে অপমান করেছে। শরিয়া মানছে না সাজিয়া। আরো অনেক কথা শোনায় সাজিয়ার বাবাকে, কারণ সে ছিল একটা মৌলবী আর তার মেয়ে কেমনে এমন বাজে হয়ে গেছে। তবে পর্দার আড়াল থেকে বারবার প্রশ্ন তুলতে থাকে সাজিয়া। জানায়, আমি তো প্রথমে কাজীর কাছে গিয়েছিলাম, কিন্তু কাজী তো এটা সঠিক সমাধান দেয়নি। তাছাড়া এই তালাকটা বেদাত তালাক, কোরআনে স্পষ্ট বলা হয়েছে এক নিঃশ্বাসে তালাক হয় না। তাই তালাকটা সম্পূর্ণ কার্যকর হওয়ার জন্য 3 মাস সময় দেওয়া হয়, যাতে 3 মাসে হাজব্যান্ড ওয়াইফের দ্বন্দ্বের সম্পর্কটা ঠিক হওয়ার জন্য একটা সুযোগ পায়। একটা বিয়ে সম্পর্ক তো আর ছেলে খেলা নয়। উদাহরণ হিসেবে সূরা বাকারা এবং সূরা নিসার 2টা আয়াত পাঠ করে। তারপরে ওরা কোনো কথাই শুনছিল না আর আব্বাসের পক্ষেই বলছিল ইসলামে তালাক দেওয়া জায়েজ। তখন সাজিয়া বলেছে, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, কিন্তু কোরআনে তো একদম স্পষ্টভাবে বলা আছে যে একজন হাজবেন্ড যদি তার দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথমে আগে তার প্রথম বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। সাজিয়া তখন সূরা নিসা থেকে আরও একটা আয়াত পড়ে ওইটার উদাহরণ দেয়। আরও বলে, পুরুষরা যদি শরিয়ার বাহিরে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে তাহলে নারী কেন পারবে না? কাজীটা বলে, তুমি আমাদের ধর্ম নিয়ে কথা তুলছো, তাহলে তো তুমি এখন কাফির হয়ে গেছো। সাজিয়া জানে, আপনি এভাবে বলতে পারেন না আমাকে, আমার আর আল্লাহর মধ্যে যে সম্পর্ক সেটা আমাদের একদমই একান্ত, এখানে আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না। আমি যা জানি এবং যা এখানে বলছি সবকিছু কোরআন থেকেই বলছি। মেয়ের মুখে এসব কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায় সাজিয়ার বাবা এবং গর্বের সাথে মেয়েকে নিয়ে মুসলিম কোর্ট থেকে চলে যায়। সাজিয়া এরপর থেকে কোর্টে কোর্টেই ঘুরতে শুরু করে, এমনকি সে অর্থ সংকটেও পড়ে। এ কারণে নিজের স্বর্ণালঙ্কারগুলোও বিক্রি করে দেয় সাজিয়া। তবে এই কেসটা কন্টিনিউ হয় আরও 4 বছর। 1979 সালে সাজিয়া বানু ভার্সেস আব্বাস খানের কোর্ট কার্যক্রম শুরু হয়। সেখানে আব্বাস বলে, আমি শরিয়া অনুযায়ী ওকে তালাক দিয়েছি, তালাকের সময় আমি ওর দেনমোহরও পরিশোধ করেছি, তাই এই সেকশন 125 কেসটার কোনো মানেই হয় না। কিন্তু উল্টো প্রশ্ন তোলে বেলাজেন, বলে যদি তালাকটা হয়েও থাকে তাহলে ওই এক্স ওয়াইফ এবং তার বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব আপনারই, যতদিন না আপনার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আবার উদাহরণ হিসেবে একজনের কেসও তুলে ধরে। এই কেসটা আরও 1 বছর দীর্ঘায়িত হয়, সাল 1980। এত বছর পরে এসে কেসে জয়লাভ করে সাজিয়া। কোর্ট থেকে চিঠির মাধ্যমে জানানো হয় আব্বাস মাসে 22 টাকা করে দিবে। কিন্তু সাজিয়া তখন চিন্তা করতে থাকে, এই 22 টাকাতে তো কিছুই হবে না, সে চলবে কি করে? ওর ছেলে মেয়েরাও তো বড় হয়ে উঠছে, আর ওদের এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে ওর বাবার কাছে আর তেমন ছাত্রও আসে না। এর জন্য ওর বাবার কাছে তো খুব একটা টাকা পয়সা নেই। তারপরেও বাবা ওর হাল ছাড়ে না, বলে আমি তোমার সাথেই আছি মা। কিন্তু সাজিয়া যেন সমাজের চোখে শত্রু হয়ে যায়। সবাই আর চোখে দেখে সাজিয়াকে। দেওয়ালে লিখতে শুরু করে উল্টাপাল্টা অনেক কথাই। এইভাবেই কেটে যায় আরও 1 বছর।
শুরু হয় হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা। এই ঝামেলার প্রভাবটা সবচাইতে বেশি এসে পড়ে সাজিয়াদের পরিবারের ওপর। সাজিয়া কোনোভাবে তার 3 সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, তবে সাজিয়া চিন্তা করতে থাকে এখানে যদি আমরা থাকি তাহলে আমার বাবা মার অবস্থাও খারাপ হবে আস্তে আস্তে। এইসব চিন্তা ভাবনা করে একটা খাম বের করে 3 ছেলে মেয়েকে নিয়ে চলে আসে সাজিয়া। তারপর এসে পৌঁছে আব্বাসেরই বাড়িতে। তখন আব্বাস বলে, তুমি এখানে কেন এসেছো? সাজিয়া জানা, কেন তোমার মনে নেই তুমি যে আমাকে বাড়ির একটা অংশ লিখে দিয়েছিলে? আর সেই জায়গাটুকুর মধ্যেই ছিল এই আউটডোর রুমটা। তারপর থেকে ওখানেই থাকতে শুরু করে সাজিয়া এবং তার বাচ্চা কাচ্চারা। তারপর রুমটা পরিষ্কার করার সময় যখন জানলা দিয়ে সাজিয়া তাকায়, তখন ওর আশাটা নিয়ে আব্বাস এবং সায়রার মধ্যে তর্ক বিতর্ক শুনতে পায়। অন্যদিকে আব্বাসকে একজন এসে জানায় সাজিয়া একবার যেতে অনেকে এখন তালাক নিয়েও প্রশ্ন তুলেছে, কোর্টে অনেক মামলাও আসছে। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের শরিয়াতের নিয়মগুলো হুমকির মুখে পড়বে, একদমই আর আমাদের সমাজের মধ্যে বিদ্যমান থাকবে না। সবকিছু শুনে আব্বাস জানায়, এত সহজে আমি হাল ছেড়ে দিচ্ছি না, আমি হাইকোর্টে যাব। 1982 সালে শুরু হয় হাইকোর্টের শুনানি। সেখানে সেই বেলাজেন বলতে থাকে, আচ্ছা আমরা ধরে নিলাম যে ওই তালাকটা হয়েছে, তারপরেও তো সাজিয়া আব্বাসের এক্স ওয়াইফ, তো তার এবং তার বাচ্চা কাচ্চাদের মেইনটেনেন্সের জন্য তোকে টাকা দিতেই হবে। আব্বাস জানায়, এক্স ওয়াইফ এটা সেকুলার ভাষা, শরিয়াতে এগুলো কিছুই নেই। বেলা বলে, এই কেসে সেকুলার বা শরিয়াতের কোনো প্রশ্নই তোলা উচিত নয়। আব্বাস বলে, তালাক হচ্ছে একটা লিগ্যাল কন্ট্রাক্টের টার্মিনেশন, একবার শেষ হয়ে গেলে সব শেষ। বেলা বলে, কন্ট্রাক্ট তো শেষ হয় বুঝলাম, কিন্তু সম্পর্ক কিভাবে শেষ হয়? ওয়াইফের আগে এক্স, তালাক, দ্বিতীয়, যেটাই লাগানো হোক না কেন শেষে কিন্তু ওয়াইফ থাকবেই। আব্বাস বলে, যেদিন তালাকটা হয়ে যাবে সেদিন হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক হয়ে যাবে অপরিচিত। বেলা তখন অনেকগুলো ছবি দেখিয়ে বলে, এই ছবিগুলো দেখুন আর এই সম্পর্কের নাম কি দিবেন? আব্বাস জানায়, জাস্ট বাচ্চার মা, আর এর থেকে বেশি কিছুই নয়, এই ছবিগুলি জজও দেখে। বেলা তখন বলে, আচ্ছা একটা কথা বলুন তো আপনি আমাকে, আপনার বাচ্চাগুলো যখন হচ্ছিল তখন তো সে আপনার ওয়াইফ ছিল তাই না? কিন্তু এটার উত্তর না দিয়ে আব্বাস আবারও নিয়ে আসে শরিয়াত। বেলা বলে, এটা শরিয়ত কোর্ট নয়, এটা হচ্ছে সেকুলার কোর্ট। এই ব্যাপারটা কিছুদিন আগে সেশনাল কোর্টে আব্বাসই বেলাকে বলেছিল, সেইটাই একটু উল্টা করে বেলা শুধু ওকে বলল। বেলা বলতে থাকে, যে প্রশ্নগুলো ফ্যামিলির মধ্যে ওঠা উচিত সেগুলো এখন এসে উঠছে কোর্টে। কোর্টের কার্যক্রম শেষ করে সাজিয়া যখন বাইরে আসে তখন দেখতে পায় ওর 3 ছেলে মেয়ে সেখানেই বসেছিল। আসলে জন্ম থেকে ওদের এইগুলোই চলছে, মা লড়াই করছে হকের জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ফেলে দেয়নি। সেদিন রাতেই সায়রা সাজিয়াকে কোরআন শরীফ পড়তে দেখে আব্বাসকে জানায়, ও আমাদের থেকে কোরআন শরীফ সম্পর্কে অনেক বেশি জানে, তোর সাথে তুমি কোনোভাবেই পেরে উঠবে না। এই জন্য পরের শুনানিতে এসে আব্বাস দেখা করে বেলার সহকারীর সাথে, আর ওকে টাকার মাধ্যমে কিনতে চায়, কিন্তু ফারাজ বিক্রি হয় না। তারপর কোর্টের শুনানিটা শুরু হলে আব্বাস বলে, বিয়ের সময় যে মহারণা বেঁধে বিয়েটা করেছিলাম সেটা তালাকের সময় দিয়ে দিয়েছি, তাই ওকে আর কোনো কিছু দেওয়ার প্রশ্নই ওঠে না। এই কথার পৃষ্ঠে আবার কথা তুলে বেলা বলে, মোহরানা তো বিয়ের দিনই দেওয়া উচিত, কিন্তু অনেক মেয়েকেই দেওয়া হয় না বা তারা চায়ও না। এই মোহরানাকে আমাদের হিন্দু রীতিতে কন্যাদান বলা হয়। এই কথাটা আবার ধরে ফেলে আব্বাস, কন্যাদান মানে তো যৌতুক, যৌতুকের সাথে মোহরানার ব্যাপারটা মেলাবেন না। বেলা বলে, না, স্ত্রী সম্পদ আসলে যৌতুক বলা যায় না। আব্বাস বলে, যখন কোর্ট পর্যন্ত আসা হয় তখন স্ত্রীর সম্পদ যৌতুকই হয়ে যায়। জাজ তখন সোজা সাপটা কথা বলতে বলে আব্বাসকে। আব্বাস কিছু অসুস্থ বোধ করলে নিজে থেকেই কোর্ট মন্তব্য চায়। তারপর কোর্ট শেষে আব্বাস সাজিয়ার কাছে এসে জানায়, এবারও তুমিই জিতবে। এই ব্যাপারটা আবার নোটিস করে বেলা, তাই সাজিয়ার কাছে এসে বলে, কিছু একটা চাল চালছে আব্বাস। হাইকোর্টের কার্যক্রমটা আরও 1 বছর চলে। 1983 সালে হাইকোর্ট রায় দেয় সাজিয়ার পক্ষে। এবার 180 টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরপরই বেলাজিন মিষ্টি নিয়ে আসে আব্বাসের চেম্বারে, জানায়, আপনি কেসটা ইচ্ছে করেই হেরেছেন, কারণ কেসটা যেন আপনি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন আর তালাকের পুরো কেসটাই খতম করতে পারেন। আব্বাস জানায়, আপনি যে এত দ্রুত বুঝে যাবেন সেটা আমি বুঝতে পারিনি। বেলা বলে, আমরাও কিন্তু কম জানি না। আব্বাস তখন বলে, সেকুলার আইনের কথা বলে আমাদের শরিয়াকে অপমান করা হচ্ছে, এটা তো আমি চেয়ে দেখতে পারি না। এই শরিয়া আইনকে আমাদেরকে বাঁচাতেই হবে। বেলা তখন বলে, স্ত্রী সন্তানের দেখা করাটাও তো ফরজ। এরপর মিষ্টিটা নিয়েই সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলাতেই সায়রা আব্বাসকে বলতে থাকে, প্রয়োজন পড়লে 180 টাকা করেই দিব ওকে, কিন্তু তারপরে সব ঝামেলার মধ্যে তুমি আর জড়িও না। তবে আব্বাস রাগান্বিত স্বরে বলে, আমি 180 টাকার জন্য লড়ছি না। এর পরপরই সায়রা চলে আসে সাজিয়ার কাছে আর বলে, কি শুরু করেছো তুমি? সাজিয়া বলে, আমি তো 180 টাকা নিয়েই খুশি, কিন্তু আব্বাসই তো ব্যাপারটা মেনে নিচ্ছে না, সে তো আপিল না করলেও পারে। তখন সায়রা বলে, আব্বাসও তো তোমাকে ভালোবাসে আর তুমিও তো তাকে ভালোবাসো, তারপরেও তুমি এগুলো কেন করছো? সাজিয়া বলে, আমি তো তোমাকে মেনেই নিয়েছিলাম, কিন্তু তুমি তোমার পুরো হক আদায়ের জন্য সব সত্য বলে দিয়েছো আমাকে।
যদিও তুমি কিন্তু জানতে এটা যখন আব্বাস জানতে পারবে তখন সে কষ্ট পাবে। তারপরে তুমি কিন্তু নিজের হকের জন্য কোনো স্যাক্রিফাইস করনি। সবসময় ভালোবাসা যথেষ্ট নয়, সম্মানও প্রয়োজন। সেদিনই সাজিয়ার মা কল দেয় আব্বাসদের ফোনে। ফোনটা রিসিভ করে আব্বাসের মা। সাজিয়ার মা কোনো জরুরি কথা বলতে চায় সাজিয়াকে, কিন্তু আব্বাসের মা ফোনটা দিতে নিষেধ করে। আসলে সাজিয়ার মা সাজিয়াকে জানাতে চেয়েছিল যে তার বাবা মারা গিয়েছে, কিন্তু সেইটা একটু পরেই এসে ফায়াজ জানায়। এটা শুনে অনেক কান্না করতে করতে সাজিয়া ছুটে যায় বাড়িতে। এমনিতে ওর সাথে তো অনেক বাজে কিছুই চলছে, তারপরে বাবার মৃত্যু হয়ে গেল, এটাতে আরো বেশি ভেঙে পড়ে সাজিয়া। ওর বাবাকে আবার মাটি দিতে আসে আব্বাস। সেখানে এসে ছোট ছেলেটাকে আদর করতে থাকে। যেই না বড় ছেলের গায়ে হাত দিয়েছে, ওকে দেখেই কেমন যেন রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় ওর বড় ছেলে। ওর বাবাকে মাটি দেওয়া হয়ে গেলে ওর বাবার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কান্না করছিল সাজিয়া। কোরআন শরীফে ওর বাবার রেখে যে একটা চিরকুট পায়, যেখানে ওর বাবা লিখে গিয়েছিল, সাজিয়া তুই ঠিক ছিলি। এটা দেখে সাজিয়া শুধু কান্নাই করে। এরপর একদিন হঠাৎই সাজিয়া বাজারে আসে কিছু তরিতরকারি কেনার জন্য। সেখানে ওই প্রতিবেশীটা সাজিয়া এবং তার বাবাকে নিয়ে অনেক কটূক্তি করে। সাজিয়াও তখন জনসম্মুখে বলে, আপনি তো সারা দিনটাতে আপনার বউকে পেটান, তারপর সকালে আপনি আবার কোরআন শরীফের বয়ান দেন। লোকটি রেগে গিয়ে বলে কোরআনের স্ত্রীকে কন্ট্রোল করার বিধান আছে। সাজিয়া তখন বলে, আপনি আসলে ঠিকমতো কোরআন পড়তেই পারেন না। যদি পড়তেন তাহলে অন্যকে নিয়ে কটু কথা আর বউকে মারধর করতেন না। কোরআন শরীফের প্রথম শব্দই হচ্ছে ইকরা, যার শব্দ পড়ো। এই একটা শব্দই আপনি তো ঠিকমতো আয়ত্ত করতে পারেননি। এই কথাগুলো শুনে অনেক রেগে যায় সেই লোকটা, কারণ সে ছিল একজন মৌলবী। তারপর সবাইকে নির্দেশ দেয় কেউ যেন ওর সাথে কথা না বলে, কেউ যেন সাজিয়াকে আর কোনো বাজারও না দেয়, তার ছেলে মেয়ের সাথেও যেন না খেলে, একদম ওদেরকে একঘরে করে রাখতে বলে। সাজিয়া তখন অল্প কিছু বাজার ঘরে নিয়ে এসে দেখতে থাকে। তারপর ওদের ঘরের দরজায় নক হয়। সাজিয়া যখন গিয়ে দরজাটা খোলে তখন দেখতে পায় সেখানে অনেকগুলো শাকসবজি রাখা। আসলে এটা সায়রা দিয়েছিল সাজিয়াকে। এর কিছুদিন পরে শুরু হয়ে যায় রমজান মাস। সাজিয়ার দুই ছেলেই ওদের আত্মীয় স্বজনের কবরগুলো জিয়ারত করতে এসেছিল। তবে সেখানে যখন আব্বাসকে আসতে দেখে তখন দুই ছেলেই সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায়, কারণ তার মায়ের সাথে তো অনেক বড় অন্যায় করে ফেলেছে আব্বাস তাই তখন চলে আসে সাজিয়ার রুমে আর বলে, আমার ছেলেরা আমাকে দেখে দূরে চলে যাচ্ছে। এর থেকে বেশি কষ্ট একজন বাবার জন্য আর কি হতে পারে। আজকে পবিত্র রাত, জানি আমি অনেক গুনাহ করেছি, হয়তো এর মাফ আমি পাবো না, কিন্তু তোমার কি হবে? আমি তো শুধু ম্যাচের কাঠি জানিয়েছিলাম, তুমি তো পুরো আগুন ধরিয়ে দিয়েছ। সাজিয়া তখন খাবার দিয়ে বলে, এই পবিত্র দিনে প্রায় সবার গুনাই মাফ হয়ে যায়, আপনার সাথেও যেন তেমনটা হয়, আমি এই দুয়াই করি। 1983 সালে শুরু হয় সুপ্রিম কোর্টে আব্বাস খান বনাম সাজিয়া বানুর কেস। প্রথম দিন আব্বাস বলা শুরু করে, সে জানায় এখন এই কেসটার আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পুরো দেশের হয়ে গেছে। আমাদের এই হিন্দুস্তানে মুসলিমদের শরীয়তের আইন স্থাপনা করতে অনেক বেগ পেতে হয়েছে, যেটা কিনা সেকশন 125-এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে। শরীয়তের বিধান ভেঙে যাচ্ছে, যা এই দেশে থাকা মুসলমানদের জন্য অনেক বাজে একটা ব্যাপার। আমি এর আগেও বারবারই বলেছি এই কেসটা উদ্দেশ্য প্রণোদিত। শরীয়তে বলা আছে তালাক দেওয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন। এই কেসটা আসলে লোয়ার কোর্টে শেষ হওয়া উচিত ছিল, এতদূর আসা একদমই উচিত হয়নি। শুধু শুধু ইসলামী শরিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এগুলো বলেই তার কথাটা শেষ করে আব্বাস। কেসের কার্যক্রম শেষ করে ওরা তিনজনে যখন আসছিল তখন ফারাজ ওদেরকে বলে, আব্বাস যা বলেছে সেটা কিন্তু ঠিকই বলেছে। যেখানে আমি ওর বিপক্ষের লোক হয়ে ওর পক্ষে চিন্তা করছি, তাহলে বেঞ্চ কি না ভাবছে। এদিকে দেখা যায় সায়রা আব্বাসকে বলে, আসলে সাজিয়াই ঠিক, কিন্তু এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় ওর উপর আব্বাস। এমন চলতে চলতে চলে আসে 1984 সাল। এবার সুপ্রিম কোর্টে সাজিয়ার বলার কথা। লয়ার বেলাজেন জানায়, আমার ক্লায়েন্ট তার নিজের কথা নিজেই বলবে। সাজিয়া শুরুতে একটু নার্ভাস হয়, তারপর তার নাম এবং নামের অর্থ জানিয়ে বলে, 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছে। আমার বাবা তো ছিল ওই এলাকার মৌলভী, তিনি অনেক ছেলেপেলেকেই কোরআন শিক্ষা দিতেন, লিখতে শিখাতেন। আর যখন সে মারা গেল তখন তার খাটিয়াতে ওঠানোর জন্য কান্ধার কম পড়ে গেল। বাবার সাথে এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র আমার জন্য, কারণ আমি তার মেয়ে। তবে আমি তো শুধু আমার হকের জন্য লড়েছি। এমনকি আমার ছেলেমেয়েরা খেলার সঙ্গী পায় না, কারণ তারা আমার সন্তান। বাচ্চাদের সবচেয়ে বড় হেফাজত হচ্ছে তার বাবা মা তাদের কাছে থাকা, কিন্তু ওরা কখনো ওদের বাবা মা দুজনকে একসাথে পায়নি। আমি তো শুধু লাশের মতোই ছিলাম, আর ভেবেছিলাম সব কোর্ট কাছারি সবকিছু বাদ দেব। তখন আমি আবার মনে মনে চিন্তা করি, আমার বাচ্চারাও যদি তার বাবার মতোই করে বসে, তখন আমার মেয়েটার কাছে আমি কিভাবে মুখ দেখাবো। তখন আমি বুঝতে পেরেছি এই লড়াইটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার থেকে অনেক উপরে এই লড়াই। আমি ভুলভাল নিয়মের বিরুদ্ধে লড়ছি। আসলে কোরআনে যেটা আছে সেটা কেউই মানছে না, সেইটা ভালোভাবে উপস্থাপন করার জন্য আজকে আমি এখানে। আজকে মুসলিম বোর্ড আব্বাসের সাথে রয়েছে, কারণ শরিয়াতের হেফাজতের দায়িত্ব তাদের।
আব্বাস সাহেব বলেছিল বড় লড়াই লড়ার পরে এই সংবিধানটা পাশ হয়েছে, কিন্তু এই সংবিধানে তো নারীদেরও ভূমিকা ছিল। 17 বছর আগে আমার আব্বাসের সাথে বিয়ে হয়েছিল, আমি তার সাথে সুন্দরভাবে সংসার করছিলাম। 8 বছর পরে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে আব্বাস, তারপরে আবার আমাকে না জানিয়ে। আমার সাথে বিয়ে হওয়ার আগে ওদের দুজনের সম্পর্ক ছিল। আমাদের ইসলামের মতে তো সেটা হচ্ছে জিনার সম্পর্ক। কেউ এখানে তো শরীয়তের নিয়ম লঙ্ঘন নিয়ে কোনো প্রশ্ন ওঠায় না, তাহলে কেন নারী এরকম হক নিয়ে কথা বললেই এটা নিয়ে সবাই কথা শোনায়? একজন ভালো মানুষ এমনিতেই তো তালাক দেওয়া নারীর দেখাশোনা করবে, যতদূর না ওর কোনো গতি হচ্ছে। বিয়ে কোনো ছেলে খেলা নয় যেখানে কন্ট্রাক্ট নামে কোনো শব্দ থাকতে পারে। এটা হচ্ছে ভালোবাসা এবং সম্পর্কের বন্ধন, আর সেটা রক্ষা করাও। যখন এই সম্পর্কের বন্ধনটা ছিন্ন হয়ে যায় তখন হয় সে দাগাবাজি। সাজিয়া আরও জানায়, এত বছর কোর্ট কাচারি করে তো এটুকু জানতেই পেরেছি যে কোরআনে যেটা আছে সেটাই হচ্ছে সংবিধান হিসেবে চিহ্নিত, কিন্তু আমাদের যারা পুরুষ সমাজ আছে তারা মানুষদেরকে ভুল বোঝায়। আমি হিন্দুস্তানি মুসলিম নারী, আমি আমার হকটা পাওয়ার জন্য লড়ছি, কিন্তু কেন আমাকে এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত কথা শুনতে হবে? আমার মৃত বাবা ভালোবেসে আমার নাম সাজিয়া বানু রেখেছিল, যে নামের ওপর অনেক কলঙ্ক হয়ে গেছে। আমাদের এলাকাতে তো আমার নামটা এখন গালি হিসেবে পরিচিত, তাই আমি এই কলঙ্কটা দূর করার জন্য এখানে এসেছি। না হলে আমাদের এলাকায় তো কোনো মেয়ের জন্ম হলে আর তার নাম সাজিয়া বানু রাখবে না। এই সকল কথাই অনেক কান্না জড়িত কণ্ঠে বলছিল সাজিয়া বানু। কেটে যায় আরও 1 বছর। 1985 সালে সুপ্রিম কোর্ট ফাইনাল রেজাল্টটা জানায়, যেখানে বলে সেকশন 125-এ নারী তালাকের পর মেইনটেনেন্সের অর্থ পাবে। সাথে আরও জানায় কোর্ট কার্যক্রম কোরআনের বিধান অনুযায়ী চলে, তাই কোরআনে যেটা স্পষ্ট উল্লেখ আছে সেটাই এই কোর্ট ফয়সালা করে। হাইকোর্টের যে রায়টা ছিল সেটাই বহাল রাখে জাজ। এই নির্দেশনাটার মধ্য দিয়ে কোর্ট কার্যক্রম শেষ হয়। সাজিয়া বানু তার লড়াইয়ে জিতে যায়। রায়টা শেষ হওয়ার পরে সাজিয়া এবং আব্বাস দুজনের দিকে তাকিয়েছিল। সাংবাদিক ঘিরে ধরে সাজিয়াকে। সাজিয়ার পুরো কেসটা নিয়ে বলাও শেষ হয়। সাংবাদিক তখন জিজ্ঞেস করে, তাহলে এখন কিভাবে চলছেন? সাজিয়া জানায়, বাচ্চাদের কোরআন শরীফ পড়ানো শেখাই, যেইটুকু হাদিয়া পাই সেটাতেই সংসার খুব ভালোভাবেই কেটে যায়। সিনেমার শেষেও সাজিয়া বানুকে কোরআন পড়তেই দেখা যায়, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।